লকডাউনের ঘোষণায় বড় ধস দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইর প্রধান সূচক কমেছে 181 পয়েন্ট। লকডাউনে সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের টাকা তোলার হিড়িক, স্বাস্থ্যবিধি উপেক্ষা। রমজানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা থাকবে 14,000 মেগাওয়াট। উৎপাদনে প্রস্তুতির দাবি পিডিবির। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানব বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণ বৃদ্ধি ও লকডাউন ঘোষণায় সপ্তাহে প্রথম কার্যদিবসেই বড় ধসের কবলে দেশের 2 শেয়ার বাজার। ডিএসইর প্রধান সূচক 181 পয়েন্ট কমে 5,088 পয়েন্টে নেমে গেছে। বিক্রির চাপে একদিনেই বাজার মূলধন কমেছে 15,000 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, লকডাউনের মধ্যেও শেয়ার বাজারে লেনদেন চলবে। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউনে শেয়ার বাজার খোলা থাকলেও অনিশ্চয়তা কাটেনি বিনিয়োগকারীদের। এর প্রভাবেই বড় ধস 2 শেয়ার বাজারে। রোববার লেনদেনের শুরু থেকেই ব্যাপক পতন ঢাকার শেয়ার বাজারে। লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে 181.54 পয়েন্ট, অবস্থান করছে 5,088 পয়েন্টে, যা 3.5 মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। এ অবস্থাকে সাময়িক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ওই সকল বিনিয়োগকারী নিয়ে আমি কথা বলবো না যারা টেম্পটেড হয়ে শেয়ার কিনেন, যারা প্রভাবিত হয়ে শেয়ার কিনেন, ওই সকল বিনিয়োগকারীর প্রতি আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যারা সুশিক্ষিত বিনিয়োগকারী, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যদি আপনারা মৌলভিত্তিক কোনো শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনারা হতাশ হবেন না, আপনারা অস্থির হবেন না, আপনারা আপনার বিনিয়োগটাকে ধরে রাখেন। ডিএসসিতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। মোট লেনদেন হয়েছে 521 কোটি 17 লাখ টাকা, যা আগের দিনের তুলনায় 69 কোটি 84 লাখ টাকা বেশি। হাতবদল হওয়া 324টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 60টির, কমেছে 251টির এবং অপরিবর্তিত রয়েছে 66টির। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, বিনিয়োগকারীদের স্বার্থে সচেষ্ট আছেন তারা। মার্কেট তো খোলা থাকবে, মার্কেট যেটা ডাউন হয়েছে যাতে ফোর্স সেলটা না আসতে পারে, তো এই কারণে হয়তো আমরা এখন কাজ করতেছি। মার্জিনের যে রেশিওটা, এটা প্যান্ডেমিক সিচুয়েশনের এই পিরিয়ডের জন্য আগেরটার যে রেশিও আছে ওইটা সাসপেন্ড করে রাখবো, নতুন একটা টেম্পোরারি আদেশ দিব। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 542 পয়েন্ট। লেনদেন হয়েছে 75 কোটি 38 লাখ টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের আমির, মহাসচিব সহ 54 নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। মোদি বিরোধী আন্দোলনের পর গত বৃহস্পতিবারই তাদের হিসাব তলব করা হয় বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। তারা জানান, সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই হিসাব তলব করা হয়। এই নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাশেমি, সহসভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ সহ বিভিন্ন জেলার 54 জন। এবার রমজান গ্রীষ্মকালে। এ সময় প্রতিদিন বিদ্যুতের চাহিদা থাকবে 14,000 মেগাওয়াট, যা উৎপাদনে প্রস্তুতি রয়েছে বলে দাবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, উৎপাদন সংকটে লোডশেডিং হবে না, তবে সঞ্চালন ও বিতরণে ব্যর্থতার কারণে সাময়িক ভোগান্তি হতে পারে। গ্রীষ্মকাল আর সেচ মৌসুমের কারণে এখন প্রতিদিন বিদ্যুতের চাহিদা 13,000 মেগাওয়াট। 2 সপ্তাহ পর শুরু হবে রমজান, এ সময় বাড়বে বিদ্যুতের চাহিদা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, চাহিদা অনুযায়ী উৎপাদন নিশ্চিতে প্রস্তুত আছে কেন্দ্র। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক জ্বালানি নিশ্চিতে গত কয়েক মাস কয়লা মজুত করা হয়েছে। গ্যাস ভিত্তিক কেন্দ্রে প্রতিদিন 140 কোটি ঘনফুট গ্যাস পেলে খরচ না বাড়িয়েই উৎপাদন হবে বিদ্যুৎ। আর গ্যাস কম পেলে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে 1000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তেল চালিত কেন্দ্র। 14,000 মেগাওয়াট মিট আপ করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্পূর্ণ প্রস্তুতি আছে। 1400 থেকে 1500 MMCT গ্যাস যদি পাই
তাহলে 7,000 থেকে 7,500 মেগাওয়াট গ্যাস থেকে পেলে আমাদের যে প্রস্তুতি আছে তাতে 14,000 মেগাওয়াট আমরা মিট আপ করতে পারবো এবং সেক্ষেত্রে কোনো লোডশেডিং হবে না। উৎপাদন সংকট না থাকলেও রমজান শুরুর আগেই দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরও অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে। এবার রমজান মাসে নির্ভরযোগ্য বিদ্যুৎ থাকবে। 24 ঘন্টার বিদ্যুৎ আশা করা দুষ্কর। আবার ঝড় বদলে দিন আসতেছে, তারপরে যাবে, দেখা যাবে। সো এগুলো আমরা উন্নত বিশ্বের মতো করতে গেলে উন্নত বিশ্বের মতো ব্যবস্থাও নিতে হবে, উন্নত বিশ্বের মতো অর্থ খরচ করতে হবে। প্রস্তুতি চলতেছে। রমজানে বিদ্যুৎ জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিতে শিগগিরই সমন্বয় সভা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সেখান থেকেও বিদ্যুৎ ভবিষ্যতে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের লকডাউনের ঘোষণায় ব্যাংকগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। বেশিরভাগ ব্যাংকেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা। সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে সারা দেশ। এ খবর ছড়িয়ে পড়ায় ব্যাংকগুলোতে ভিড় বাড়ে গ্রাহকদের। নিজেদের প্রয়োজন অনুযায়ী কেউ এসেছেন টাকা তুলতে, আবার কেউ জমা দিতে। তবে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি। কত ক্লোজলি দাঁড়ায় আছে, অথচ ওদের একটু ফাঁকে দাঁড়ালে কোনোই অসুবিধা নেই, কারোই অসুবিধা নেই। অথচ এটা কেউ কেউ বললে কেউ মানতে চায়। মানুষের মধ্যে একটু তো প্যানিক কাজ করতেছে। এক সপ্তাহ লকডাউন, এটা আরও বাড়তে পারে বললো। সেই হিসেবে মানুষের মধ্যে কিছুটা আছে, কি বলে, তারা আছে। লকডাউনের কথা শুনে আজকে টাকা তুলতে আসছিলাম, টাকা তুলছি। কর্মকর্তারা বলছেন, সরকারি সিদ্ধান্ত মেনে জনবল কমিয়ে কার্যক্রম চালাবে ব্যাংকগুলো। গ্রাহকদের সুবিধায় আগের মতোই সচল থাকবে অনলাইন সেবা। পাশাপাশি পর্যাপ্ত টাকাও থাকবে এটিএম বুথগুলোতে। আমরা একটা লকডাউন ফেস করেছি, আমাদের সেই অভিজ্ঞতা সোনালী ব্যাংকের রয়েছে এবং আশা করি এই চলতি যে লকডাউন আগামীকাল থেকে আসবে সেটা আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো এবং গ্রাহকদেরকে সোনালী ব্যাংকের সার্ভিস সেবা আমরা দিতে পারবো। বাংলাদেশ ব্যাংক বলছে, লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করবে। যে সমস্ত লেনদেন আগে হতো, সেই লেনদেনগুলো ক্যাশ লেনদেন হবে 10টা থেকে 12:30 পর্যন্ত, অপরাহ্ন পর্যন্ত 2টো পর্যন্ত খোলা থাকবে। প্রত্যেকটা ব্যাংকই তার সীমিত লোকবল দিয়ে তাদের দায়িত্ব পালন করবে। গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটির সময়ে দেশের ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমএ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। করোনা মহামারীর মধ্যেই রোববার সকাল 9টায় রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। একই সাথে চট্টগ্রাম অঞ্চলের জন্য বিজিএমএ চট্টগ্রাম কার্যালয়ে ভোট চলছে। নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন সংগঠনটির 2000-এর বেশি সদস্য। সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেল নামে 2 ভাগে নির্বাচন করছেন ব্যবসায়ীরা। ঢাকায় ভোট দিবেন 1853 জন, চট্টগ্রামে বিজিএমএর আঞ্চলিক কার্যালয়ে ভোট দিবেন 461 জন। আগামী 20 এপ্রিল দায়িত্বভার নেবেন নির্বাচিতরা। সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে লড়ছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং ফোরামের সভাপতি প্রার্থী হান্নান গ্রুপের চেয়ারম্যান এবিএম শামসুদ্দিন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, বিজিএমএ নির্বাচনের ভোট গ্রহণের সারা কেমন দেখছেন? এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে এবং প্রার্থীরা কি বলছেন? আপনি জানেন, চট্টগ্রামে প্রায় 400-450 কিছু বেশি ভোটার রয়েছে, 461 জন ভোটার। তো এরই মধ্যে প্রায় 85% ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন, এমনটি আমাদেরকে এখানে যারা প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখনও আমি চট্টগ্রামের বিজেএমএর যে আঞ্চলিক কার্যালয় সেখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু বেশ স্বাস্থ্যবিধি মেনেই উৎসবমুখর পরিবেশে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিজেএমএ কার্যালয়ে আসছেন এবং তাদেরকে সেখানে প্রত্যেক যারা প্রার্থী রয়েছেন তারা যাতে তার ভোটটি পান সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে শেষ মুহূর্তে যে প্রচারণা সেটি কিন্তু বিজেএমএ কার্যালয়ের নিচে প্রার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করার মতো
সেটি হচ্ছে আপনি জানেন যেহেতু এবার করোনার প্রকোপের কারণে স্বাস্থ্যবিধির কথাটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে মূলত চট্টগ্রামে যে সকল ভোটার রয়েছে তাদেরকে কিন্তু 5টি ভাগে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে। 461 জন ভোটারকে 5টি ভাগে বিভিন্ন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং 5টা থেকে 7টা পর্যন্ত যে সময়, সেই সময়ে প্রায় 61 জনের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। তো তারা এখন শেষ মুহূর্তে যারা ভোটার তারা এখন আসছেন এবং প্রার্থীত তাদের ভোট পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেউ যাতে মাস্ক ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই ধরনের নির্দেশনা কিন্তু কার্যকর করা হয়েছে। পাশাপাশি যেই ভোট কক্ষগুলো রয়েছে সেখানে একজন ভোটার কেবল একবার সেই কক্ষটিতে ঢুকতে পারবেন এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি একেবারে যেই প্রবেশদ্বার সেখানেও কিন্তু স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে একেবারে বিজিএমের যে নতুন নেতৃত্ব সেটি নির্বাচন করার জন্য এখানকার যারা তৈরি পোশাক যে কারখানার মালিকরা রয়েছেন তারা কিন্তু আজকে সেই তাদের যে নেতৃত্ব সেটি নির্ধারণ করবেন এবং সেই নেতৃত্ব নির্ধারণের জন্য তারা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছেন। এবং আপনি জানেন যে প্রায় 35টি যে পদের মধ্যে চট্টগ্রামে 9টি সংরক্ষিত পদের জন্য চট্টগ্রামে 9টি সংরক্ষিত পদ রয়েছে। এই সকল পদের যেমন প্রার্থী রয়েছেন একইভাবে ঢাকায় যে সকল পদের প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে প্রচারণা চলছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামে নির্বাচনের খবর। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। জানাবো পরবর্তী সংবাদ। দেশের প্রথম ব্যাংক হিসেবে ন্যায়পাল নিয়োগ করল সোনালী ব্যাংক লিমিটেড। রোববার রাজধানীর মতিঝিলের প্রধান কার্যালয়ে ন্যায়পাল নিয়োগের এক সভায় তথ্য জানায় কর্তৃপক্ষ। ন্যায়পাল নিয়োগের ফলে নিজ প্রতিষ্ঠানে যে কোনো আর্থিক বিষয়ে সঠিক তদারকি করা যাবে। কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তা দ্রুত সময়ে খতিয়ে দেওয়া যাবে। এই উদ্যোগের ফলে আর্থিক কার্যক্রমের পাশাপাশি ভালো সেবা মিলবে বলেও আশা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের। কাল থেকে এক সপ্তাহে লকডাউনের ঘোষণায় রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ভিড়। লকডাউনে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কায় রমজানকে মাথায় রেখে বাড়তি পণ্য কিনছেন অনেকেই। বাজারে ব্যাপক লোক সমাগম হওয়ায় স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। সোমবার থেকে লকডাউন আর আসন্ন রমজানের কথা মাথায় রেখে রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন ওয়াহেদুর রহমান। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেছেন প্রায় 1.5 লক্ষ টাকা। তার মতো আরো অনেকে এসেছেন কাঁচা বাজার সহ মুদি মালামাল কিনতে। লকডাউনে দাম বাড়ার আশঙ্কা তাদের। আগের থেকে তো দাম বাড়ায় দিছে, কালকের থেকে প্রতি পণ্যের মধ্যে 5 টাকা 60 টাকা 10 টাকা প্রতি কেজিতে বাইরে গেছে, বাড়ছে। এখন আমি আসছি ও কিছু আত্মীয় স্বজন গরিব মানুষ তাদেরকে কিছু ইফতারি পণ্য কিনে দেবো আর কি। 40,000 টাকার মতো আমি বাজেট। সামনে কালকের থেকে লকডাউন, এই জন্য বাজারঘাটে আসতে তো সমস্যা, এই জন্য একটু বেশি করে বাজার করতে চাই। এদিকে রাজধানীর পাইকারি বাজারগুলোতে পণ্যের মূল্য অপরিবর্তিত থাকলেও চাহিদা বাড়ার অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন অনেক খুচরা বিক্রেতা। ভোজ্য তেলের দাম লিটারে বেড়েছে 5 টাকা। এছাড়া চাল, ডাল, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত। চিন্তা করলাম যে আগে গিয়ে এসে যদি কিনতে পারি, কারণ বাংলাদেশের পরিস্থিতিতে হঠাৎ করে দ্রব্যমূল্য এই উপলক্ষে বেড়ে যেতে পারে যে কোনো সময়। লকডাউন ইফেক্ট হয়ে গেলে আলটিমেটলি আমরা তো তখন আর বের হতে পারবো না। ওই একটা চিন্তা থেকে একটু বাজার করে রাখা, সামনে আসন্ন রমজান আছে, ওই চিন্তা বিবেচনা সহ দাম ঊর্ধ্বগতি থাকবে এটা বিবেচনা করে এখন বাজার করে নিচ্ছি। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের ঘোষণার পর থেকে বাজারে পণ্যের চাহিদা অনেক বেড়েছে, তবে সরবরাহ পর্যাপ্ত আছে বলেও জানান তারা। 2 কেজি কিনবো কিনতেছে 5 কেজি, কেউ কিনবে 10 কেজি কিনতেছে 50 কেজি 20 কেজি এভাবে কিনতেছে, তবে বেশি আকারে না আর কি, মিডিয়াম আকারে। তারপরে আমাদের কোনো মাল কোনো শর্ট নেই, মার্কেটে পর্যাপ্ত পরিমাণ মাল স্টক আছে। এদিকে ভিড় বাড়ায় বাজারে করোনার স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। সামাজিক দূরত্ব না মানার পাশাপাশি মাস্ক পরছেন না অনেকে, এতে করে বাড়ছে সংক্রমণ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। লকডাউনের ঘোষণায় বড় ধস দেশের 2 শেয়ার বাজারে। ডিএসই প্রধান সূচক কমেছে 181 পয়েন্ট। লকডাউনে সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকে টাকা তোলার হিড়িক, স্বাস্থ্যবিধি উপেক্ষা। রমজানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা থাকবে 14,000 মেগাওয়াট। উৎপাদনে প্রস্তুতির দাবি পিডিবির।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।